পাইথন প্রোগ্রামিংয়ের স্ট্রিং অধ্যায়ের যে বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানব তা হলো বিল্ট ইন ফাংশনস মেথডস ইন পাইথন। আমরা এবার একে একে বিল্ট ইন ফাংশনগুলো দেখা শুরু করি। সবার প্রথম যে বিল্ট ইন ফাংশনটা দেখব তার নাম হলো লেন ফাংশন। লেন ফাংশন কি? লেন ফাংশন একটি অবজেক্টের দৈর্ঘ্য বা লেন্থ বা আইটেমের সংখ্যা রিটার্ন করে। এবার এর সিনট্যাক্সটা দেখে নেওয়া যাক। লেন উইদিন ফার্স্ট ব্র্যাকেট এস, এস মানে সেই স্ট্রিং যার লেন্থ আমরা জানতে চাইছি। এবারে দেখে নেব এক্সাম্পল। তো লক্ষ্য করি এখানে একটা টেক্সট ভেরিয়েবল নেওয়া হয়েছে, তারপর একটা স্ট্রিং ঢোকানো হয়েছে হ্যালো ওয়ার্ল্ড। এবার লেন্থ অফ টেক্সট বলে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, সেখানে লেন আর এই টেক্সট হলো এখানে আসলো, বোঝা গেল। এবারে এই লেন ভেরিয়েবল কী করবে? গুনবে যে এই হ্যালো ওয়ার্ল্ড এই স্ট্রিংটাতে কতগুলো লেটার রয়েছে। আর গোনার পর এ কত স্টোর করবে, যা আছে সেটাই স্টোর করে দেবে। তারপর প্রিন্টের কাজ হলো এটাকে প্রিন্ট আউট করে দেওয়া। ফাইনালি রেজাল্ট আসবে আমার লেন্থ অফ হ্যালো ওয়ার্ল্ড 11, বোঝা গেল। এবারে আমরা দ্বিতীয় যে বিল্ট ইন ফাংশন সম্পর্কে জানবো তার নাম হলো ক্যাপিটালাইজ। কি করে? ক্যাপিটালাইজ কোনো স্ট্রিংয়ের প্রথম অক্ষরকে বড় হাতের অর্থাৎ আপার কেস করে এবং বাকি সমস্ত অক্ষরকে ছোট হাতের অর্থাৎ লোয়ার কেস করে দেয়। এর সিনট্যাক্স দেখিনি। স্ট্রিং ডট ক্যাপিটালাইজ, এখানে কোনো আর্গুমেন্ট যাবে না। উদাহরণ দেখে নেওয়া যাক। একটা উদাহরণ দিয়েছি, এখানে সাধারণ একটা স্ট্রিং দিয়েছি। টেক্সট একটা ভেরিয়েবল যেখানে স্ট্রিং দিয়েছি পাইথন প্রোগ্রামিং। এবার ক্যাপিটালাইজড টেক্সট বলে একটা নতুন ভেরিয়েবল নিয়েছি, সেখানে টেক্সট ডট ক্যাপিটালাইজ, এই টেক্সট মানে হলো এটা, তার মানে পাইথন প্রোগ্রামিং এই স্ট্রিংটার ওপর ক্যাপিটালাইজ ফাংশনটা কাজ করবে। ফাইনালি রেজাল্ট কি আসবে? পাইথন প্রোগ্রামিং। এই পিটাকে বড় হাতের করে দিয়েছে, তাই বলেছে এই প্রথম অক্ষরকে বড় হাতের বা আপার কেস করে দেয়। আরেকটি উদাহরণ দেখি। পুরো স্ট্রিংটা যদি বড় হাতের থাকে তাহলে আউটপুট কি আসবে? তাহলেও আউটপুট আসবে শুধুমাত্র প্রথম অক্ষরটাই বড়, ঠিক আছে। এবারে স্ট্রিং যদি সংখ্যায় শুরু হয়, অর্থাৎ প্রথম অক্ষর আছে 1 2 3 অর্থাৎ নাম্বার, রেজাল্ট কি আসবে? 1 2 3 নাম্বার অর্থাৎ 1। একে তো বড় হাতের করতে পারছে না বা কিছু করার নেই, সুতরাং যা রেজাল্ট ছিল পরবর্তীগুলো সব ছোট হাতের হয়ে যাবে, বোঝা গেল। এবারে আমরা নতুন যে ফাংশন জানবো তার নাম হলো টাইটেল। দেখিনি। টাইটেল কোনো স্ট্রিংয়ের প্রতিটি শব্দের প্রথম অক্ষরকে বড় হাতের অর্থাৎ আপার কেস এবং বাকি অক্ষরগুলোকে ছোট হাতের অর্থাৎ লোয়ার কেসে রূপান্তর করে। এর সিনট্যাক্স দেখে নেওয়া যাক। এর সিনট্যাক্স হলো স্ট্রিং ডট টাইটেল অর্থাৎ ফাংশনটি। এখানে স্ট্রিং মানে যেই স্ট্রিংটাকে আমরা করতে চাইছি সেই স্ট্রিংয়ের ভেরিয়েবলের নাম। এবারে উদাহরণ দেখে নেওয়া যাক। প্রথমে সাধারণ স্ট্রিংয়ের সঙ্গে করেছি। টেক্সট ইকুয়াল টু পাইথন ইজ ফান, এর আউটপুট আসবে পাইথনের পি বড়, ইজের আই বড়, ফানের এফ বড়, বোঝা গেল যেটা বলেছিলাম এক্ষুনি। দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। সবগুলো যদি বড় হাতের অক্ষর থাকে সেক্ষেত্রে রেজাল্ট বা আউটপুট কি আসবে? শুধু শব্দের প্রথম অক্ষরটাই আপার কেস, কারণ তাই লিখেছি তো আমরা, শব্দের প্রথম অক্ষরকে বড় হাতের বা আপার কেস করে। আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। মিশ্র স্ট্রিং অর্থাৎ মিক্সড স্ট্রিং, সেক্ষেত্রে আউটপুট ওয়েলকাম টু পাইথন। সংখ্যা ও বিশেষ চিহ্ন সহ যদি ইনপুট থাকে তাহলে আউটপুট আসবে শুধুমাত্র শব্দ ধরে ধরে তার প্রথম অক্ষরটিকে বড় করে দেবে। আশা করছি এটা বুঝতে পেরেছ। এবারে আমরা যে ফাংশনটা সম্পর্কে জানবো তার নাম হলো লোয়ার ফাংশন। কি এটা? পাইথনের লোয়ার একটি স্ট্রিংয়ের সব অক্ষরকে ছোট হাতের অক্ষরে পরিণত করে, অর্থাৎ সব অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তরিত করে দেবে, ঠিক আছে। এর সিনট্যাক্স স্ট্রিং ডট লোয়ার, এখানে স্ট্রিং মানে সেই স্ট্রিংটা যাকে আমরা লোয়ার করতে চাই। এক্সাম্পল, একটা স্ট্রিং নেওয়া হয়েছে পাইথন প্রোগ্রামিং, সেটিকে লোয়ার করা হবে। দেখিনি আউটপুট
পুরো লেখাটিকে ছোট হাতের করে দিয়েছে, অর্থাৎ লোয়ার কেসে। আরেকটি উদাহরণ, বড় হাতের স্ট্রিং, অর্থাৎ সবগুলো বড় হাতের যদি থাকে আউটপুট কি আসবে? সেক্ষেত্রে আউটপুট আসবে সব ছোট হাতের। আশা করছি বোঝা যাচ্ছে। আরেকটি উদাহরণ দেখে নিই। সংখ্যাসহ স্ট্রিং যদি নিয়ে আমরা, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ওয়ার্ডের পরিবর্তন করে দেবে লোয়ার কেসে, সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না বা করতে পারছে না। ঠিক আছে, এবারে আমরা যে ফাংশনটি জানবো তার নাম হলো আপার। কি করে? আপার হলো কোনো স্ট্রিংয়ের সব অক্ষরকে বড় হাতের অর্থাৎ আপার কেস অক্ষরে রূপান্তর করে দেয়। ঠিক আছে, প্রথমে সিনট্যাক্সটা দেখে নেওয়া যায়। স্ট্রিং ডট আপার এক্সাম্পল 1। সাধারণ স্ট্রিং যদি পাঠাই তাহলে কি করবে আউটপুট? পুরো লেখাটিকে বড় হাতের করে দেবে। অপর আরেকটি উদাহরণ দেখে নিই। মিশ্র ক্যারেক্টার যুক্ত স্ট্রিং, এক্ষেত্রে কি করবে? সমস্ত অক্ষরগুলিকে বড় হাতের করে দিয়েছে, দেখতে পাচ্ছ, কিন্তু সংখ্যার কোনো পরিবর্তন করতে পারেনি। আশা করছি বুঝেছো। এবারে যে ফাংশনটি সম্পর্কে আমরা জানবো তার নাম হলো কাউন্ট। কাউন্ট একটি স্ট্রিং বা লিস্টের মধ্যে নির্দিষ্ট একটি এলিমেন্ট বা সাবস্ট্রিং কতবার আছে তা গণনা করে। এর সিনট্যাক্সটা দেখে নেওয়া যাক। স্ট্রিং ডট কাউন্ট সাবস্ট্রিং স্টার্ট এন্ড। এবারে যে প্যারামিটারগুলো দেওয়া আছে, প্যারামিটার বলতে এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতর এইগুলোর কথা বলা হচ্ছে। প্যারামিটারগুলোর এক্সপ্লেনেশনটা দেখে নিই। এখানে সাবস্ট্রিং মানে কি? এই সাবস্ট্রিং কথাটার মানে হলো যে অংশটি আমি গণনা করতে চাই। বোঝা গেল? স্টার্ট এই কথাটার মানে কি? স্টার্ট এটা অপশনাল লেখা আছে, দেখো কোথা থেকে শুরু হবে সেটা গণনা করবে। বাই ডিফল্ট এটা 0। এন্ড মানে কি? এন্ড দেখো অপশনাল, কোথায় শেষ করবে সেটা বাই ডিফল্ট শেষ পর্যন্ত। এবার একটা উদাহরণ দেখে নেওয়া যাক। একটি শব্দ কতবার আছে সেইটা চেক করব আমরা এই প্রোগ্রামের মাধ্যমে। একটা সাধারণ টেক্সট নিয়েছি, লিখেছি পাইথন ইজ ইজি, পাইথন ইজ পাওয়ারফুল। তারপর কি করেছি? প্রিন্ট টেক্সট। এই টেক্সট মানে হলো এই টেক্সটটা। কাউন্ট ফাংশনটা পাইথন অর্থাৎ এই সাবস্ট্রিংটা পাঠিয়েছি শুধুমাত্র। বোঝা গেল? অর্থাৎ পাইথন এই লেখাটা কতবার আছে খুঁজবে। কতবার খুঁজে পাবে? একবার, দুবার। বোঝা গেল? দেখি আউটপুট কি আসে। আউটপুট দেখো 2 এসছে, মানে অর্থাৎ আমরা যা হিসাব করলাম সেটাই এসছে। এবার অপর একটি উদাহরণ দেখে নেওয়া যায়। এখানে আমরা নির্দিষ্ট অংশে গণনা করব। দেখো টেক্সট বলে একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে একটা স্ট্রিং লিখেছি বানানা। এবার প্রিন্ট টেক্সট ডট কাউন্ট। কি কাউন্ট করবে? এ কে কাউন্ট করবে, অর্থাৎ এই স্ট্রিংয়ের মধ্যে কতগুলো এ আছে সেটা কাউন্ট করবে। কিন্তু কাউন্ট করবে কোথা থেকে? 1 থেকে, অর্থাৎ 0 1 2 3 4 5 এই তো ইন্ডেক্সগুলো। কোন ইন্ডেক্স থেকে শুরু করবে? ইন্ডেক্স 1 থেকে শুরু করবে। কোন ইন্ডেক্স অবধি চলবে? 4 অবধি চলবে না, অ্যাকচুয়ালি চলবে 4-এর এক ঘর আগে অবধি, অর্থাৎ 3 অবধি চলবে। এবার কি খুঁজতে বলেছি? এ। দেখো 1 নম্বর ইন্ডেক্সে এ পেয়ে গেল একটা, 4-এর এক ঘর আগের ইন্ডেক্স অর্থাৎ 3 যেটা লাস্ট ছিল আমার, সেখানে একটা এ পেয়ে গেল। এবার 5-এ একটা এ আছে ঠিকই, কিন্তু সেটাকে তো খুঁজতে পারবে না কারণ রেঞ্জটা আমরা দিইনি, সুতরাং আউটপুট আসবে 2। বোঝা গেল? এবার অপর একটা উদাহরণ দেখে নেওয়া যাক। লিস্টের উদাহরণ। এখানে কাকে খুঁজবো আমরা? অ্যাপেল। কোনো ইন্ডেক্স করা আছে, রেঞ্জ দেওয়া আছে? নেই। তাহলে 1 2 এটা 3। দেখি রেজাল্ট কি আসে। রেজাল্ট এসে 3, একদম ঠিক আছে। এবারে এর পরবর্তী আমরা যে ফাংশনটা সম্পর্কে জানবো তার নাম হলো ফাইন্ড। কি করে? ফাইন্ড একটি স্ট্রিংয়ের মধ্যে একটি সাবস্ট্রিং কোথায় অবস্থিত তা নির্ধারণ করতে সাহায্য করে। এটি সাবস্ট্রিংয়ের প্রথম ইন্ডেক্স রিটার্ন করে, যদি খুঁজে না পায় তাহলে -1 রিটার্ন করে। বোঝা গেল? অর্থাৎ ইন্ডেক্সটা জানাবে আমাদের। এবার এর সিনট্যাক্সটা দেখে নেওয়া যাক। স্ট্রিং ডট ফাইন্ড সাবস্ট্রিং স্টার্ট কমা এন্ড। এবারে এর প্যারামিটারগুলো এক্সপ্লেনেশন সহ দেখা যাক। এই সাবস্ট্রিংটা বলতে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে অংশটি খুঁজতে চাই। স্টার্ট বলতে কি বোঝানো হচ্ছে? কোথা থেকে অনুসন্ধান শুরু হবে, অর্থাৎ স্টার্ট ইন্ডেক্সটা। এন্ড বলতে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে কোথায় অনুসন্ধান শেষ হবে, অর্থাৎ লাস্ট ইন্ডেক্সটা। বোঝা গেল? এবার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। নর্মাল একটা স্ট্রিং লিখেছি আমরা,
খুঁজছি, এর মধ্যে থেকে একটা জিনিস আমরা খুঁজছি, তা হলো প্রোগ্রামিং। এই কথাটা কোথায় আছে, এই কথাটা কোথায় আছে খোঁজো তো। এটা 0 1 2 3 4 5 6 7। আশা করছি বুঝতে পারছো রেজাল্ট কি আসা উচিত, তাহলে 7। বোঝা গেল? শুধু প্রোগ্রামিংয়ের শুরুটাই ও লক্ষ্য করবে এবং আমাকে জানাবে। আরেকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। না পাওয়া গেলে কি করবে? পাইথন ইজ অসাম। এবার আমরা খুঁজেছি এখানে জাভা, জাভা এখানে নেই, তাহলে রেজাল্ট আসবে -1। আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। নির্দিষ্ট অংশে খোঁজ। আমরা একটা টেক্সট লিখেছি বানানা। এবার এর 2 নম্বর ইন্ডেক্স থেকে 5 নম্বর ইন্ডেক্সের মধ্যে এ খুঁজব। খুঁজি 0 1 2 3 4 5। 2 নম্বর ইন্ডেক্স অর্থাৎ এখান থেকে 5 নম্বর ইন্ডেক্স অর্থাৎ এখানে, অর্থাৎ 5-এর আগে 4, এই অবধি হলো রেঞ্জ। খুঁজবে কোথায় পাবে রেজাল্ট? এটার কথা বলা হচ্ছে, বা এটাকে খুঁজে পাবে। এর ইন্ডেক্স কি? এর ইন্ডেক্স হলো 3। আউটপুট দেখো 3 এসছে। বোঝা গেল? এরপর আমরা যে ফাংশনটা সম্পর্কে জানবো তার নাম হলো ইন্ডেক্স। ইন্ডেক্স কোনো স্ট্রিং, লিস্ট, টাপল ইত্যাদির মধ্যে নির্দিষ্ট এলিমেন্ট বা সাবস্ট্রিংয়ের প্রথম ইন্ডেক্স রিটার্ন করে, কিন্তু সেটি যদি না পাওয়া যায় তাহলে এটি ভ্যালু এরর বা এক্সেপশন দেয়। অর্থাৎ ফাইন্ড মেথডের মতো -1 দেয় না, বরং এরর দেয়। এবার এর সিনটেক্সটা দেখে নেওয়া যাক। স্ট্রিং ডট ফাইন্ড ব্র্যাকেটে সাবস্ট্রিং কমা স্টার্ট কমা এন্ড। প্যারামিটারের ব্যাখ্যা দেখিনি। সাবস্ট্রিং অর্থাৎ যে অংশটি খুঁজতে চাই, স্টার্ট অর্থাৎ কোথা থেকে শুরু করবে, এন্ড অর্থাৎ কোথা পর্যন্ত খুঁজবে। বোঝা গেল? এবার একটা এক্সাম্পলের সাহায্যে দেখে নিই আমরা। নর্মালি যখন আমরা খুঁজবো পাইথন ইজ পাওয়ারফুল, এখানে আমি কি খুঁজবো? পাওয়ারফুল। আউটপুট আসবে 10। তোমরা গুনে নাও, দেখো 10ই আসছে। এবার দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। সাবস্ট্রিং না থাকলে এবার আছে পাইথন ইজ ফান। আমরা খুঁজেছি জাভা, আউটপুট এরর আসবে। কি এরর দেখাবে? ভ্যালু এরর, সাবস্ট্রিং নট ফাউন্ড। আরেকটি এক্সাম্পল দেখে নিই লিস্টের ওপর উদাহরণ। লিস্টে কি কি ডেটা আছে? অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, অ্যাপেল। এবার আউটপুট কি আসবে? আউটপুটটা দেখে নিই। আউটপুট আসবে 0, অর্থাৎ এখানে একটা অ্যাপেল আছে, এখানে একটা অ্যাপেল আছে। তাহলে কোন অ্যাপেলটা সম্পর্কে জানাবে বা কোন অ্যাপেল ইন্ডেক্স জানাবে? শুরুর অ্যাপেল, অর্থাৎ প্রথম। দেখো এখানে আমরা লিখেছি প্রথম ইন্ডেক্স রিটার্ন করে, অর্থাৎ আইটেমটি যতবারই থাক না কেন প্রথম যেখানে পাওয়া যাচ্ছে সেই ইন্ডেক্সটাই শুধুমাত্র রিটার্ন করবে। এবারে আমরা যে ফাংশনটি সম্পর্কে জানবো তার নাম হলো এন্ডস উইথ। দেখিনি? এন্ডস উইথ ফাংশন একটি স্ট্রিং মেথড যা চেক করে যে কোনো স্ট্রিং নির্দিষ্ট একটি সাবস্ট্রিং দিয়ে শেষ হয়েছে কিনা। এটি একটি বুলিয়ান ভ্যালু ট্রু বা ফলস রিটার্ন করে। এর সিনট্যাক্স দেখে নেওয়া যাক। এবারে এর প্যারামিটারগুলোর এক্সপ্লেনেশন দেখে নিই। সাফিক্স অর্থাৎ যে অংশ দিয়ে শেষ হওয়া উচিত তা। স্টার্ট অর্থাৎ কোথা থেকে স্ট্রিং চেক করা শুরু করবে, অর্থাৎ স্টার্ট ইন্ডেক্স। এন্ড অর্থাৎ কোথায় স্ট্রিং চেক শেষ হবে, অর্থাৎ শেষ ইন্ডেক্স। বোঝা গেল? এবার একটা উদাহরণ দেখে নেওয়া যাক। একটা ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবলের সাধারণ একটা স্ট্রিং রেখেছি। এবার আমরা টেক্সট অর্থাৎ এই ভেরিয়েবলটার নাম এন্ডস উইথ ফাংশনের মাধ্যমে চেক করার চেষ্টা করছি যে সেই ভেরিয়েবলের স্ট্রিংটা আইএনজি দিয়ে শেষ হয়েছে কিনা। আউটপুট আসবে ট্রু, কারণ এটা আইএনজি দিয়েই শেষ হয়েছে। বুঝতে পারলাম? এবার দ্বিতীয় উদাহরণ লক্ষ্য করি। ফাইল নেম ইকুয়াল টু data.csv। এবার ফাইল নেম এন্ডস উইথ .pdf। .pdf দিয়ে কি শেষ হয়েছে? না, এটা .csv আসবে। তাহলে রেজাল্ট কি আসা উচিত? ফলস। ঠিক আছে? 3 নম্বর উদাহরণ। একাধিক সাফিক্স একসঙ্গে আমরা চেক করব। একটা ফাইল আছে, তার নাম image.jpeg। এবার আমরা একসঙ্গে চেক করব যে স্ট্রিংটা .jpg বা .png বা .jpeg দিয়ে শেষ হয়েছে কিনা। এখানে আমরা একটা পেয়েছি jpeg, সুতরাং রেজাল্ট আসবে
ট্রু। বোঝা গেল? আরেকটা উদাহরণ দেখে নিই আমরা। নির্দিষ্ট অংশে চেক করবে। পাইথন প্রোগ্রামিং বলে একটা স্ট্রিং নিয়েছি, সেই স্ট্রিংটা আমরা চেক করাচ্ছি। এবারে লক্ষ্য করো, এন্ডস উইথ ফাংশনের মাধ্যমে আমরা চেক করছি যে প্রোগ্রামিং এই লেখাটা 7 নম্বর ইন্ডেক্সে আছে কি না। 7 নম্বর ইন্ডেক্সে কি আছে, যদি থাকে তাহলে রেজাল্ট আসবে ট্রু। বোঝা গেল? অর্থাৎ এখানে 7 নম্বর ইন্ডেক্সেই আছে। এবারে আমরা দেখব যে ফাংশনটি, তার নাম হলো স্টার্টস উইথ। এটা কি করবে? এন্ডস উইথ ফাংশনের জাস্ট অপোজিট কাজ করবে। দেখিনি, স্টার্টস উইথ চেক করে যে কোনো স্ট্রিং নির্দিষ্ট একটি সাবস্ট্রিং দিয়ে শুরু হয়েছে কিনা। এটি বুলিয়ান ভ্যালু ট্রু ফলস রিটার্ন করে। সবার প্রথমে সিনট্যাক্স দেখে নেব। স্ট্রিং ডট স্টার্টস উইথ প্রেফিক্স কমা স্টার্ট কমা এন্ড। এবার এর প্যারামিটারের এক্সপ্লেনেশনগুলো দেখে নিই। প্রিফিক্সের অর্থ হলো যে সাবস্ট্রিং দিয়ে শুরু হওয়া উচিত। স্টার্ট মানে চেক করবে স্ট্রিংয়ের কোন ইন্ডেক্স থেকে চেক শুরু হবে। এন্ড প্যারামিটার চেক করবে কোন ইন্ডেক্স পর্যন্ত চেক করা হবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার এর এক্সাম্পল একটা দেখে নেওয়া যায়। আগেরটার মতোই একটা সামান্য টেক্সট লিখেছি। এবার প্রথমে চেক করে নেওয়া হচ্ছে যে এই টেক্সটটি পাইথন দিয়ে শুরু হয়েছে কিনা। একদম তাই, শুরু হয়েছে, রেজাল্ট আসবে ট্রু। আরেকটি এক্সাম্পল, ভুল প্রিফিক্স। আবার আমরা টেক্সট নিয়েছি পাইথন প্রোগ্রামিং। এবার আমরা চেক করছি যে এই স্ট্রিংটি প্রোগ্রামিং দিয়ে শুরু হয়েছে কিনা। শুরু তো হয়নি, তাহলে রেজাল্ট আসবে ফলস। আরেকটি উদাহরণ, একাধিক প্রিফিক্স ব্যবহার করা। ডেটা ডট সিএসভি নিয়েছে একটা স্ট্রিং। চেক করে দেখছি আমরা যে এটি ডেটা অথবা রিপোর্ট এই দুটো স্ট্রিং দিয়ে শুরু হয়েছে কিনা। একদম ডেটা দিয়ে শুরু হয়েছে, সুতরাং রেজাল্ট আসবে ট্রু। সর্বশেষ যে এক্সাম্পলটি দেখব তা হলো নির্দিষ্ট অংশে চেক, অর্থাৎ স্পেসিফিক একটা ইন্ডেক্স ধরে চেক করব যে ওই ইন্ডেক্স ওটা দিয়ে শুরু হয়েছে কিনা। দেখি, আমরা এখানে চেক করেছি টু স্ট্রিংটা 8 নম্বর ইন্ডেক্স দিয়ে শুরু হয়েছে কিনা। 0 1 2 3 4 5 6 7 2 হলো 8, অর্থাৎ 8 নম্বরে 8 আছে, 8 দিয়ে শুরু হয়েছে, সুতরাং এটি ট্রু। বোঝা গেল? এবারে আমরা যে ফাংশনটা সম্পর্কে জানবো তার নাম হলো ইজ আল নাম। ইজ আল নাম ফাংশন চেক করে যে কোনো স্ট্রিং শুধুমাত্র অক্ষর এবং সংখ্যা নিয়ে গঠিত কিনা। যদি স্ট্রিংয়ে শুধুমাত্র অ্যালফানিউমেরিক ক্যারেক্টার, অর্থাৎ ক্যাপিটাল এ থেকে জেড, স্মল এ থেকে জেড অথবা 0 থেকে 9 থাকে এবং কোনো স্পেস, চিহ্ন বা স্পেশাল ক্যারেক্টার না থাকে, এটা গুরুত্বপূর্ণ বিষয়, তবে এটি ট্রু রিটার্ন করে, নয়তো এটি ফলস রিটার্ন করে। বোঝা গেল? এবারে আমরা এর সিনট্যাক্সটা দেখে নিই। স্ট্রিং ডট ইজাল নাম ফাংশন, এখানে কোনো প্যারামিটার যাচ্ছে না। এক্সাম্পল 1, টেক্সট বলে একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে একটা স্ট্রিং নিয়েছি পাইথন 3। রেজাল্ট কি আসা উচিত? ট্রু। কেন? কারণ এখানে এবিসিডি এবং অক্ষর এই দুটো বিষয়ই থাকতে পারে। ও চেক করে দেখেছে যে হ্যাঁ, দুটোর মধ্যে একটা আছে বা দুটোই আছে। এবার স্পেস থাকলে দেখো, পাইথন এবং 3 এই লেখা দুটোর মাঝে একটা স্পেস আছে। স্পেস কি থাকতে পারবে না? বলা আছে স্পেস, চিহ্ন, স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না। থাকলে কি হবে? থাকলে রেজাল্ট আসবে ফলস। এবার 3 নম্বর এক্সাম্পলে চলে যাই। আমরা হ্যালো লিখেছি, হ্যালোর পরে একটা স্পেশাল ক্যারেক্টার দিয়েছি, এক্সক্লেমেটরি সাইন। রেজাল্ট কি আসা উচিত? ফলস। লাস্ট আর একটা উদাহরণ, খালি স্ট্রিং যদি দিই আমরা, তাহলে কি রেজাল্ট আসবে? তাহলে রেজাল্ট আসবে ফলস। কেন? কারণ এখানে তো কোনো ডেটাই পাচ্ছে না। ওর ডেটা দরকার শুধু অক্ষর অথবা সংখ্যা। এই ধরনের ডেটা যদি পায় তাহলেই ও ট্রু করবে, বাকি সমস্ত ক্ষেত্রে ফলস করবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা নতুন যে ফাংশনটা সম্পর্কে জানবো তার নাম হলো ইজ আলফা। কি করে? ইজ আলফা চেক করে যে স্ট্রিং শুধুমাত্র অক্ষর, অর্থাৎ এ থেকে জেড বা স্মল এ থেকে জেড নিয়ে গঠিত কিনা।
যদি স্ট্রিংয়ের সব ক্যারেক্টার লেটার হয়, অর্থাৎ কোনো সংখ্যা, স্পেস বা চিহ্ন না থাকে, তাহলে এটি ট্রু রিটার্ন করে, অন্যথায় ফলস রিটার্ন করে। বোঝা গেল? এবার এর সিনট্যাক্সটা দেখে নেওয়া যায়। স্ট্রিং ডট ইজ আলফা ফাংশন। এক্সাম্পল 1, শুধুমাত্র অক্ষর যদি থাকে, দেখো এখানে শুধুমাত্র অক্ষর আছে, তাহলে রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে ট্রু। দ্বিতীয় উদাহরণ, অক্ষর এবং তার সঙ্গে একটি সংখ্যা আছে, রেজাল্ট কি আসা উচিত? ফলস। তারপর হ্যালো এবং ওয়ার্ল্ড এর মাঝখানে একটা স্পেস আছে, তার মানে রেজাল্ট কি আসা উচিত? রেজাল্ট আসা উচিত ফলস। খালি স্ট্রিং যদি থাকে তাহলে রেজাল্ট আসবে ফলস। কেন? কারণ এই ফাংশন তো চেক করবে যে ক্যাপিটাল এ থেকে জেড বা স্মল এ থেকে জেড আছে কিনা, যেহেতু নেই সুতরাং রেজাল্ট ফলস দেখিয়ে দেবে। বুঝে গেছো? বেশ, এবার আমরা যে ফাংশনটা সম্পর্কে জানবো তার নাম হলো ইজ ডিজিট। দেখিনি, ইজ ডিজিট চেক করে স্ট্রিংয়ের সব ক্যারেক্টার শুধুমাত্র সংখ্যা অর্থাৎ 0 থেকে 9 কিনা। যদি স্ট্রিংটি পুরোপুরি ডিজিট নিয়ে গঠিত হয় তাহলে এটি ট্রু রিটার্ন করে, অন্যথায় এটি ফলস রিটার্ন করে। স্ট্রিং ডট ইজ ডিজিট। এক্সাম্পল 1, দেখো নাম্বার বলে একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে শুধুমাত্র স্ট্রিংয়ের মধ্যে 1 2 3 4 5 6 এইটুকু আমি রেখেছি। রেজাল্ট কি আসবে? ইজ ডিজিট দিয়ে চেক করার পর রেজাল্ট আসছে ট্রু। কেন? কারণ শুধুমাত্র সংখ্যা পেয়েছে। আরেকটি এক্সাম্পল দেখিনি, সংখ্যা প্লাস বর্ণ 1 2 3 ABC, রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে ফলস। স্পেস ও সংখ্যা 1 2 3 স্পেস 4 5 6, রেজাল্ট আসবে ফলস। ইউনিকোড সংখ্যা 1 2 3 4 5 6, রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে ট্রু। কেন ট্রু? কেন? দেখো লক্ষ্য করো, আমরা বলেছি 0 থেকে 9 শুধু থাকতে হবে। পাইথন এতটা অ্যাডভান্স যে ও ইউনিকোডের 0 থেকে 9ও ধরে নিয়েছে। যেহেতু 1 2 3 4 5 6 এটাও 0 থেকে 9 রেঞ্জের মধ্যে পড়ছে, তাই রেজাল্ট আসবে ট্রু। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা যে ফাংশনটা সম্পর্কে জানবো তার নাম হলো ইজ লোয়ার। কি করে? ইজ লোয়ার চেক করে যে কোনো স্ট্রিংয়ের সমস্ত অক্ষর ছোট হাতের অর্থাৎ লোয়ার কেস কিনা। যদি সমস্ত অক্ষর ছোট হাতের হয় এবং অন্তত একটি অক্ষর থাকে তবে এটি ট্রু রিটার্ন করে, অন্যথায় ফলস। সিনট্যাক্স দেখিনি, একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। সব অক্ষর ছোট হাতের। এখানে একটা স্ট্রিং নিয়েছি আমরা, স্ট্রিংয়ের প্রত্যেকটি অক্ষর স্মল লেটার বা লোয়ার কেসে। রেজাল্ট কি আসা উচিত? তাহলে রেজাল্ট আসবে ট্রু। আরেকটি এক্সাম্পল, ছোট হাতের এবং বড় হাতের অক্ষর মিশ্রণ করে নিয়েছি, রেজাল্ট কি আসা উচিত? ফলস। ছোট হাতের অক্ষর প্লাস সংখ্যা, রেজাল্ট কি আসা উচিত? ফলস। খালি স্ট্রিং, রেজাল্ট কি আসা উচিত? ফলস। বোঝা গেল? এবার আমরা যে ফাংশনটা সম্পর্কে জানবো তার নাম হলো ইজ আপার। কি করে? ইজ আপার চেক করে স্ট্রিংয়ের সমস্ত অক্ষর বড় হাতের অর্থাৎ আপার কেস কিনা। যদি স্ট্রিংয়ের সব লেটার বড় হাতের হয় এবং অন্তত একটি অক্ষর থাকে তাহলে ট্রু রিটার্ন করে, অন্যথায় ফলস। এর সিনট্যাক্সটা দেখে নেওয়া যাক। এবারে উদাহরণ দেখে নিই আমরা। সব অক্ষর বড় হাতের, রেজাল্ট আসবে ট্রু। মিশ্র ছোট ও বড় হাতের অর্থাৎ ছোট হাতের এবং বড় হাতের মেশানো থাকলে রেজাল্ট আসবে ফলস। শুধুমাত্র সংখ্যা বা চিহ্ন যদি থাকে তাহলে রেজাল্ট আসবে ফলস। খালি স্ট্রিং যদি থাকে রেজাল্ট আসবে ফলস। বোঝা গেল? এবারে আমরা যে ফাংশনটা সম্পর্কে জানবো তার নাম ইজ স্পেস। কি করে এই ফাংশনটি? ইজ স্পেস চেক করে কোন স্ট্রিংয়ের সব ক্যারেক্টার কি শুধুমাত্র হোয়াইট স্পেস অর্থাৎ স্পেস, ট্যাব বা নিউ লাইন কিনা। যদি স্ট্রিংয়ের প্রতিটি ক্যারেক্টার হোয়াইট স্পেস হয় তাহলে এটি ট্রু রিটার্ন করে, অন্যথায় ফলস রিটার্ন করে। এটা হলো সিনট্যাক্স। এবার টাইপস অফ স্পেস আমরা দেখিনি, কি কি ধরনের স্পেস হয়। একটাকে বলছে স্পেস,
এটা হলো ট্যাব, এটা হলো নিউ লাইন, এছাড়াও আরও বেশ কিছু হোয়াইট স্পেসেস আছে। অর্থাৎ শুধু এই ধরনের হোয়াইট স্পেস যদি থাকে তাহলেই রেজাল্ট আসবে ট্রু, অন্যথায় রেজাল্ট আসবে ফলস। একটা উদাহরণ দেখে নেওয়া যাক। শুধু স্পেস, রেজাল্ট ট্রু। ট্যাব, রেজাল্ট ট্রু। একটা স্পেস, তার সাথে একটা অক্ষর, ফলস। খালি স্ট্রিং, ফলস। বোঝা গেল? এবারে আমরা যে ফাংশনটা সম্পর্কে জানবো তা হলো এলএস-স্ট্রিপ। এলএস-স্ট্রিপ কোনো স্ট্রিংয়ের বাম অর্থাৎ লেফট পাশের হোয়াইট স্পেস বা নির্দিষ্ট ক্যারেক্টারগুলো সরিয়ে ফেলে। এটি মূল স্ট্রিং পরিবর্তন না করে নতুন স্ট্রিং রিটার্ন করে, ডান পাশের ক্যারেক্টারগুলোকে অপরিবর্তিত রেখে দেয়। এটা হলো তার সিনট্যাক্স। সিনট্যাক্সের ভেতর যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারটার মানে হলো কোন ক্যারেক্টারগুলো বাম দিক থেকে সরাতে হবে। বাই ডিফল্ট হোয়াইট স্পেসকেও সরিয়ে দেয়। এবার উদাহরণ দেখে নেওয়া যাক। শুধুমাত্র স্পেস সরানো, এক্ষেত্রে কি করবে? রেজাল্ট চলে আসবে পাইথন। এই যে লেফটের যে স্পেসটা ছিল স্পেসটাকে সরিয়ে দিয়েছে। দ্বিতীয় একটা উদাহরণ দেখে নেওয়া যাক। এবার আমরা কি সরাতে বলেছি? @। কোন দিক থেকে সরবে? লেফট সাইড থেকে। দেখি রেজাল্ট কি আসে। হ্যালো, বোঝা গেল @ দুটো সরে গেছে। একাধিক ক্যারেক্টার সরানো। দেখো 1 2 3 ছিল সামনে, আমি সরাতে বলেছি 1 2 3, সুতরাং রেজাল্ট আসবে ABC, অর্থাৎ 1 2 3কে সরিয়ে দিয়েছে। এরপরের এক্সাম্পল, মাঝখানের বা ডান পাশের ক্যারেক্টার সরায় না, তাহলে কি করে? শুধুমাত্র রেজাল্টটা পাইথন করে দিয়েছে, অর্থাৎ লেফটের স্পেসটাকেই শুধু সরিয়ে দিয়েছে। বোঝা গেল? এবারে আমরা যে ফাংশনটা সম্পর্কে জানবো তার নাম হলো RStrip। কি করে? RStrip কোনো স্ট্রিংয়ের ডান পাশের অর্থাৎ রাইট সাইডের হোয়াইট স্পেস বা নির্দিষ্ট ক্যারেক্টার সরিয়ে ফেলে। এটি স্ট্রিংয়ের বাম পাশ বা মাঝখানে কোনো প্রভাব ফেলে না। এটি একটি স্ট্রিং রিটার্ন করে এবং মূল স্ট্রিং অপরিবর্তিত থাকে। আশা করছি বুঝতে পারছো। এবার এর সিনট্যাক্সটা দেখে নেওয়া যাক। এর মধ্যে একটা প্যারামিটার আছে, প্যারামিটারটাও দেখে নিই। প্যারামিটারটা বলেছে ডান পাশ থেকে কোন ক্যারেক্টারগুলো সরাতে হবে সেইগুলো লিখতে হয় এখানে। বাই ডিফল্ট হলো হোয়াইট স্পেস সরিয়ে দেয়। এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখো এক্সাম্পল, একটা স্ট্রিং নিয়েছি, স্ট্রিংয়ের ডান দিকে স্পেস আছে। কি করবে? ডান দিকের স্পেসটাকে সরিয়ে দিয়ে শুধু স্ট্রিংটা আউটপুট দিয়েছে। আশা করছি বুঝতে পারছো। দ্বিতীয় এক্সাম্পল, নির্দিষ্ট চিহ্ন সরানো। ডান দিকে লক্ষ্য করো 3টে হ্যাশ আছে, আমি হ্যাশ সরাবো, আউটপুট আসবে হ্যাশ বাদে শুধু হ্যালো। একাধিক ক্যারেক্টার সরানো, আমি এবারে 1 2 3 সরাবো, তাহলে রেজাল্ট কি আসবে? ABC। ভালো করে বুঝে নিই। 1 সরাতে বলেছি, 1টাকে সরিয়েছে। 2 সরাতে বলেছি, 2 সরিয়েছে। 3 সরাতে বলেছি, 3 সরিয়েছে। তারপর তো আবার 1 2 3 সরাতে বলেছিলাম, আবার 3, আবার 2, আবার 1। বোঝা গেল? যতক্ষণ অবধি কোনো ব্রেক না হবে, যতক্ষণ অবধি ছন্দপতন না হবে, ততক্ষণ অবধি ও ক্যারেক্টার মুছতেই থাকবে, যেগুলো আমি মুছতে বলেছি সেই ক্যারেক্টারগুলো যদি থেকে যায়। ঠিক আছে? এবারে বাম পাশ বা মাঝখান অপরিবর্তিত থাকবে। লক্ষ্য করি রেজাল্ট আসবে হ্যালো। এবারে যে ফাংশনটি সম্পর্কে আমরা জানবো তার নাম হলো স্ট্রিপ। কি করে? স্ট্রিপ কোনো নির্দিষ্ট স্ট্রিংয়ের শুরু ও শেষের হোয়াইট স্পেস অর্থাৎ স্পেস, ট্যাব, নিউ লাইন ইত্যাদি অথবা নির্দিষ্ট ক্যারেক্টার সরিয়ে ফেলে। এটি স্ট্রিংয়ের মাঝখানের ক্যারেক্টার পরিবর্তন করে না। এটি একটি নতুন স্ট্রিং রিটার্ন করে, মূল স্ট্রিংটি অপরিবর্তিত থাকে। বোঝা গেল? এই হলো তার সিনট্যাক্স। প্যারামিটারটা কি বলেছে? কোন ক্যারেক্টারগুলো সরাতে হবে সেইগুলো এখানে লিখে দিতে হয়। বাই ডিফল্টও হোয়াইট স্পেস সরায়। প্রথম এক্সাম্পলটা কি বলেছে? শুধু স্পেস সরানো। দেখো পাইথন লেখাটার দুই ধারে স্পেস আছে, রেজাল্ট আসবে পাইথন, অর্থাৎ দুই ধারে স্পেস সরিয়ে দিয়েছে। ট্যাব ও নিউ লাইন সরানো, দুই ধারে ট্যাব এবং নিউ লাইন আছে, আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ ট্যাব এবং নিউ লাইন সরিয়ে দিয়েছে। তৃতীয় উদাহরণ দেখে নিই। নির্দিষ্ট ক্যারেক্টার সরানো, আমি @ সরাতে বলেছি এবং হ্যাশ সরাতে বলেছি। ও একদিকে @ পেয়েছে, সরিয়েছে, আবার @ সরিয়ে দিয়েছে, আবার @ সরিয়ে দিয়েছে। আবার ঠিক এই দিকে
হ্যাশ পেয়েছে, সরিয়েছে, আবার হ্যাশ, সরিয়েছে, আবার হ্যাশ, সরিয়ে দিয়েছে। ফাইনালি রেজাল্ট কি আসবে? ওয়েলকাম। ঠিক আছে, আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। মাঝখানের স্পেস অপরিবর্তিত, অর্থাৎ হ্যালোর লেফটে যে স্পেস ছিল সেটা মুছে দিয়েছে, ওয়ার্ল্ডের ডি এর ডান পাশে যে স্পেস ছিল সেটা মুছে দিয়েছে, অর্থাৎ মাঝখানে শুধু স্পেসটা রেখে দিয়েছে। ঠিক আছে, এবারে আমরা যে ফাংশনটা সম্পর্কে জানবো তার নাম হলো রিপ্লেস। রিপ্লেস একটি স্ট্রিংয়ে নির্দিষ্ট অংশকে অন্য একটি অংশ দিয়ে রিপ্লেস করে। এটি মূল স্ট্রিংয়ের নির্দিষ্ট সাবস্ট্রিং খুঁজে বের করে এবং তা অন্য সাবস্ট্রিং দ্বারা বদলে দিয়ে নতুন স্ট্রিং রিটার্ন করে। বোঝা গেল? এবারে এর সিনট্যাক্সটা দেখে নেওয়া যায়। স্ট্রিং ডট রিপ্লেস ওল্ড নিউ কাউন্ট। এবারের প্যারামিটারগুলো বুঝে নিই আমরা। ওল্ড মানে হলো যে স্ট্রিংটি খুঁজে বের করতে হবে, নিউ মানে যেটির দ্বারা প্রতিস্থাপন অর্থাৎ রিপ্লেস করা হবে, কাউন্ট মানে সর্বোচ্চ কয়টি প্রতিস্থাপন বা রিপ্লেস হবে, বাই ডিফল্ট সবগুলো রিপ্লেস করবে। উদাহরণ দেখিনি, একটি শব্দ প্রতিস্থাপন, আই লাভ জাভা, এখানে আমি রিপ্লেস করতে বলেছি, প্রথমে দিয়েছি জাভা, তারপর লিখেছি পাইথন, অর্থাৎ জাভাটা রিপ্লেস হয়ে যাবে পাইথন দিয়ে। রেজাল্ট কি আসবে? আই লাভ পাইথন। বোঝা গেল? আরেকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। 3টে অ্যাপেল লিখেছি কমা কমা করে, অ্যাপেলকে রিপ্লেস করবো আমি ব্যানানা দিয়ে, রেজাল্ট আসবে বানানা বানানা বানানা। ঠিক আছে, আরেকটি উদাহরণ, অ্যাপেল অ্যাপেল অ্যাপেল, এবার আমি রিপ্লেস করতে বলেছি অ্যাপেলকে বানানা দিয়ে, কিন্তু কয়বার? 2বার। রেজাল্ট দেখি ব্যানানা ব্যানানা অ্যাপেল। আশা করছি বোঝা গেছে। এবারে আমরা যে ফাংশনটা সম্পর্কে জানবো তার নাম হলো জয়েন। জয়েন একাধিক স্ট্রিং এলিমেন্টকে একটি নির্দিষ্ট সেপারেটর ব্যবহার করে একটি নতুন স্ট্রিংয়ে যুক্ত করে। এটি শুধুমাত্র ইটারেবল অবজেক্ট যেমন লিস্ট, টাপল, সেট ইত্যাদির উপরে কাজ করে, যার প্রতিটি এলিমেন্ট স্ট্রিং হওয়া আবশ্যক। সিনট্যাক্সটা দেখে নিই। সেপারেটর ডট জয়েন ইটারেবল। এখানে সেপারেটর মানে একটু বুঝে নিই। সেপারেটর মানে হলো যে স্ট্রিংটি উপাদানগুলোর মাঝে বসবে, যেমন স্পেস, কমা, হাইফেন ইত্যাদি। ইটারেবল মানে যে কোনো স্ট্রিংয়ের লিস্ট, টাপল বা ইটারেবল। বোঝা গেল? এক্সাম্পল দেখে নিই। লিস্টের উপাদান জোড়া লাগানো, এটা একটি লিস্ট। লিস্টের প্রতিটি আইটেমকে আমরা যুক্ত করব কার মাধ্যমে? এই সেপারেটরটার মাধ্যমে, অর্থাৎ স্পেসের মাধ্যমে। লক্ষ্য করি রেজাল্ট কি আসবে? পাইথন ইজ ফান। কি করে হলো? জয়েন ফাংশনের কাজই হলো একাধিক স্ট্রিং এলিমেন্টকে নির্দিষ্ট সেপারেটর ব্যবহার করে নতুন স্ট্রিংয়ে যুক্ত করা। বোঝা গেল? ও যুক্ত করে দিয়েছে। আরেকটি উদাহরণ দেখি। 3টে নাম লিখেছি, আমরা কমা দিয়েছি, জয়েন নেমস, অর্থাৎ নেমসটাকে জয়েন করবে কোন সেপারেটর দিয়ে? কমা দিয়ে। এই কমাটাই হলো এই কমাটা। বোঝা গেল? বা এই কমাটা। ঠিক আছে, আমরা এখানে কমার পরিবর্তে যা দেব সেটাই আউটপুটে আসবে দুটো স্ট্রিংয়ের মাঝে। আর একটা উদাহরণ দেখে নিই। যদি সব উপাদান স্ট্রিং না হয় সেক্ষেত্রে কি করবে? এটি একটি টাইপ এরর দেবে, কারণ বলেছি আমরা প্রতিটি এলিমেন্ট স্ট্রিং হওয়া আবশ্যক। বোঝা গেল? এবারে আমরা যে ফাংশন সম্পর্কে জানবো তা হলো পার্টিশন। পার্টিশন স্ট্রিংয়ে একটি নির্দিষ্ট সাবস্ট্রিং খুঁজে পায় এবং তাকে ভিত্তি করে স্ট্রিংটিকে 3টি অংশে বিভক্ত করে এবং এটি সবসময় একটি টাপল রিটার্ন করে। একটাকে বলেছে খোঁজার আগ পর্যন্ত অংশ, অর্থাৎ বিফোর। একটাকে বলেছে খোঁজার সাবস্ট্রিং, অর্থাৎ যাকে খুঁজছি আমরা তাকে বলছি আমরা সেপারেটর। আর একটাকে বলছে খোঁজার পরবর্তী অংশ, অর্থাৎ আফটার। আশা করছি বুঝতে পেরেছ। এবার এর সিনট্যাক্সটা দেখে নিই আমরা। বলেছে স্ট্রিং ডট পার্টিশন ইকুয়াল টু সেপারেটর। সেপারেটর সম্পর্কে দেখে নিই, অর্থাৎ প্যারামিটারটা সম্পর্কে বুঝে নিই। সেপারেটর মানে হলো যে সাবস্ট্রিংয়ের ভিত্তিতে বিভাজন হবে, এটা অবশ্যই একটি স্ট্রিং হতে হবে। বোঝা গেল?
এবার উদাহরণ দেখে নিই। প্রথম উদাহরণ, হ্যালো পাইথন ওয়ার্ল্ড। আমরা টুকরো করতে বলেছি পাইথন কি দিয়ে, রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে এই রকম একটা টাপলের মধ্যে রেজাল্ট। এটা হলো বিফোর, এটা হলো আফটার, আর এটা হলো সেপারেটর। বোঝা গেল? আরেকটা উদাহরণ দেখি। এবার আমরা সেপারেট করতে বলেছি জাভা দিয়ে, অথচ এখানে তো জাভা নেই, তাহলে আউটপুট কি আসবে? সেক্ষেত্রে আউটপুট আসবে এটা। কেন এটা আসলে একটু বুঝে নিই। আমরা কি দিয়ে খুঁজতে বলেছি? জাভা দিয়ে। সেটা খুঁজে পাইনি, তাহলে খুঁজে না পেলে বাকি যত স্ট্রিংটা ছিল মানে পুরো স্ট্রিংটাকেই ও বিফোরে রেখে দেবে। আমি যা দিয়ে খুঁজতে বলেছি সেটা পেলো না, অর্থাৎ সেটা হলো সেপারেটর। বোঝা গেল? এটা হলো আফটার। আরেকটা উদাহরণ দেখি, তোমাদের একটু পরিষ্কার হবে। অ্যাপেল অ্যান্ড অ্যাপেল। এবার আমি খুঁজতে বলেছি অ্যাপেলকে, তাহলে কি করব? প্রথমটা হলো বিফোর, পরেরটা হলো সেপারেটর এবং শেষেরটা হলো আফটার। কারণ প্রথম যখন অ্যাপেল পেয়ে যাবে ও সেটাকেই সেপারেটর ধরে নেবে, এবং অ্যাপেলের সামনে যেহেতু কিছু ছিল না তাই আগে বিফোরে কিছু থাকছে না, শুধু ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকছে, অর্থাৎ কোনো স্ট্রিং থাকছে না। বোঝাতে পারলাম? সেপারেটর অ্যাপেলে ঢুকে গেছে এবং তারপরের যে অংশটা, সমস্তটা অংশ একটা স্ট্রিংয়ে ঢুকে গেছে। এরপর যে ফাংশনটা সম্পর্কে আমরা জানবো তার নাম হলো স্প্লিট। স্প্লিট একটি স্ট্রিংকে নির্দিষ্ট সেপারেটর অনুসারে একটি লিস্টে ভাগ করে। ডিফল্টভাবে এটি হোয়াইট স্পেস, স্পেস, ট্যাব, নিউ লাইন ব্যবহার করে বিভাজন করে। বোঝা গেল? লক্ষ্য করি, এটা হলো এর সিনট্যাক্স। প্যারামিটারগুলো কি বলেছে? এখানে সেপারেটরটা কি বলেছে? কোন চিহ্ন ব্যবহার করে স্ট্রিং ভাগ হবে। ডিফল্ট হলো হোয়াইট স্পেস। ম্যাক্স স্প্লিট কি বলেছে? বলেছে সর্বোচ্চ কয়টি ভাগ হবে। ডিফল্ট সবগুলো টুকরা হবে। উদাহরণ দেখে নেওয়া যাক। পাইথন ইজ ফান। আমি এখানে কোনো আর্গুমেন্ট পাঠাইনি, সুতরাং রেজাল্ট আসবে পাইথন ইজ ফান, কারণ বাই ডিফল্ট হোয়াইট স্পেস ইউজ করে কাজ করবে বা টুকরো করবে। 2 নম্বর উদাহরণ দেখে নিই আমরা। নির্দিষ্ট চিহ্ন অর্থাৎ কমা ব্যবহার করে এখানে আমরা কাজ করব। অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, এর মধ্যে কি কোথাও কমা আছে? আছে। আমরা কমা দিয়েই টুকরো করতে বলেছি। দেখি, যেখানে যেখানে কমা পেয়েছি সেই অনুযায়ী ও টুকরো করে দিয়েছে। বোঝা গেল? আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক। আমরা এখানে স্পেস ব্যবহার করে টুকরো করব। সর্বোচ্চ কতগুলো টুকরো করব? 2টো। দেখি রেজাল্ট কি আসে। ভালো করে বোঝার চেষ্টা করো। একটা টুকরো করেছে, 2টো টুকরো করেছে, বাকি যত কিছু থাকছে সব এটার মধ্যে ভরে দিচ্ছে। 2টো টুকরোই কেন করেছে? কারণ আমরা এখানে বলে দিয়েছি 2, অর্থাৎ 2টো টুকরো করতেই বলেছি। আমাদের পাইথনের স্ট্রিংয়ের সমস্ত ফাংশনগুলো সম্পর্কে জানলাম। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ।